আমার কিন্তু একেবারে আগুন জ্বলে যাচ্ছে যে তার মূর্তিতেই করেছো, অতএব তোমাদের ওই বাংলাদেশ বলার অধিকার তোমাদের আর নেই। তোমরা বলো, অতএব বলো পূর্ব পাকিস্তান। রক্ত গরম তো হবেই, কারণ আমাদের লোক মরেছে। এবং আমার সমাজের লোকেরা, আমি বলি এইরকম যে পূর্ববঙ্গে এমনি অধিকাংশ লোক, যে সমাজ থেকে আমি এসেছি তাদের সংখ্যাই বেশি, হিন্দুদের মধ্যে তাদের সংখ্যাই বেশি। এখনো প্রায় 80% লোক আমার সমাজের লোকেরা। বুবু জান আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ। বুবু জান আপনি ভারত চলে যান। ভারতের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাও না, তুমি করবা পাকিস্তানের সাথে। ইউনুস বলে না ফেলতে পারে যে আমরা আবার ফিরে গেলাম পাকিস্তানে? বুলডোজার দিয়ে ভাঙছে, আর্মির সামনে ভাঙছে, তার ঘরের মধ্যে ঢুকে এমনকি তার মানে ব্রাটা পর্যন্ত নিয়ে লাফালাফি করছে। দেয়ারফর ইউ হ্যাভ লস্ট অল। তোমার কোনো মানে তোমাকে আর কোন রকম আমরা সাপোর্ট করতে পারি না। তুমি যদি সত্যিকারে আন্দোলন করতে, তাহলে এই সমস্ত অন্যায় কাজ তুমি করতে না। মানে মুখ থেকে কথা আর বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। ওই ইউনুস বলেই ফেলেছে যে ভারতের কাছে তো কোনো যায় নাই, বাংলাদেশই যায় নাই। তার মানেটা কি? তুমি অলরেডি ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেলে। তোর ভারত বিরোধী হবে নাম্বার 1। ওর কোনো ক্ষমতা নাই ওই রাষ্ট্র চালানের, সব চালাবে হচ্ছে আর্মি। ওর কোনো অভিজ্ঞতা নাই। ও লেখাপড়া জানে, সেটা ঠিক আছে, তোমার নোবেল প্রাইজটা পেয়েছিল, তা নিয়েও অনেক রকমের কিন্তু তোমার করাপশনও তুমি অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি অ্যারেস্ট হয়েছিলে। তো সেই সমস্ত আমি বলি কি, এবং এই বর্তমান যে অবস্থা হয়েছে তাকে ও কাদের সাথে যাবে? যারা এই আন্দোলনটা করেছে বা এখন যে সমস্ত যা হচ্ছে সেই দলের লোকও। অতএব তার দ্বারা কোনো রকমের কিছু ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে যুদ্ধের সময় সবচেয়ে বেশি লোক মরেছে এই হিন্দু, এবং যে সমস্ত লোকেরা যে মহিলারা সবচেয়ে বেশি মহিলা মরেছে তাকে বলা হয় জেনোসাইডাল রেপ, গণহত্যামূলক ধর্ষণ। সেই ধর্ষণেও হিন্দু মহিলারা মরেছে কেন? তাই উত্তর দাও, তোমরা কেন মরো নাই? জামায়াতে ইসলামী কট্টরপন্থী মৌলবাদী, তাদের শাখা সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। তো এদের তো পুরলি হচ্ছে ইসলামী কট্টরপন্থী, এবং এদের সঙ্গে আল কায়দার যোগাযোগ। তার একটা পার্টিকুলার রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এবং সেই রিজার্ভেশনটা তারা যাবে হচ্ছে যারা কাদের জন্য প্রাইমারিলি, মানে সবাই না, প্রায় 70% না কত পার্সেন্ট যাবে হচ্ছে যাদের পূর্বপুরুষরা ওই যুদ্ধে মরেছে তাদের। অর্থাৎ এখানে বদ উদ্দেশ্য তো কোথায় আসলো আমি তো বুঝতে পারছি না। সেটা তো হাসিনা মেনে নিয়েছে যে হাইকোর্ট যা বলেছে আমরা তাই শুনবো। তাহলে অন্যায়টা কি করেছে সে? বঙ্গবন্ধু তো হাসিনা না, তো বঙ্গবন্ধু এই তোমাদেরকে তোমরা মেনে নিয়েছো, হি ইজ দি ফাদার অফ দ্য নেশন। তো তাকে সেই ফাদার অফ দ্য নেশনের অবস্থা যদি এই হয়, তার মূর্তি যদি হয়, তাহলে তোমাদের কোনো অধিকার নাই বলার যে তোমরা স্বাধীনতা পেয়েছো। নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, তাকে রীতিমতো দেখা যাচ্ছে তাকে এই মুহূর্তে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী করা হচ্ছে, মানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী রূপে তাকে নিয়োগ করা হচ্ছে। কিন্তু এই ইউনুসের দ্বারাই কি এই মুহূর্তের বাংলাদেশে যেরকম অরাজক পরিস্থিতি হচ্ছে সেগুলো কি সামলানো সম্ভব হবে? কারণ দেখা যাচ্ছে অনেকেই বলছেন বাংলাদেশ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। আর আজকে উপেন বিশ্বাসকে আপনাদের কাছে নিয়ে এসেছি, যার ভিটে মাটি বাংলাদেশে ছিল, একদম বাংলাদেশের মানুষের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার সঙ্গে আজকে কথা বলবো, যিনি খুব কাছ থেকে মুজিবুর রহমানকেও দেখেছেন, কথা পর্যন্ত বলেছেন। স্যারের সাথে কথা বলবো। স্যার, বলছি মোহাম্মদ ইউনুসের উপর দায়িত্ব গেল, যেহেতু আপনার ভিটে মাটি এখনো বাংলাদেশে, একদম আপনি বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই আজকে আপনি কি বলতে চান? এই মোহাম্মদ ইউনুস কি রাজনীতিবিদ হিসেবে বা এই দেশ চালানোর ক্ষমতা, বা কতদিন টিকবে এই সরকার? হচ্ছে যে ও নিজে এক্সাইলে ছিল, তার মানে ওকে পালিয়ে থাকতে হয়েছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
এই হাসিনাই ওকে সরিয়েছে। অতএব অতএব হাসিনা হচ্ছে আমাদের বাংলা মানে ভারতবর্ষের, তাকেই হচ্ছে হাসিনাকে সবসময় সমর্থন করেছে। এবং আর একটা কি হয়, ওই যে বলা হয় একবার মানে মুখ থেকে কথা আর বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। ওই ওই ইউনূস বলেই ফেলেছে যে ভারতের কাছে তো কোনো ইয়ে যায় নাই, বাংলাদেশই যায় নাই। তার মানেটা কি, তুমি অলরেডি ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেলে। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, এ ঘোরতর ভারত বিরোধী হবে। ঘোরতর, আমি আর একবার রিপিট করছি, ঘোরতর ভারত বিরোধী হবে। নাম্বার ওয়ান, ওর কোনো ক্ষমতা নাই ওই রাষ্ট্র চালানের, সব চালাবে হচ্ছে আর্মি। ওর কোনো অভিজ্ঞতা নাই। ও লেখাপড়া জানে, সেটা ঠিক আছে, তোমার নোবেল প্রাইজটা পেয়েছিল, তা নিয়েও অনেক রকমের, কিন্তু তোমার করাপশনও তুমি অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি অ্যারেস্ট ফ্যারেস্ট হয়েছিলে। তো সেই সমস্ত আমি বলি কি, এবং এই বর্তমান যে অবস্থা হয়েছে তাকে ও কাদের সাথে যাবে, যারা এই আন্দোলনটা করেছে বা এখন যে সমস্ত যা হচ্ছে সেই দলের লোকও। অতএব তার দ্বারা কোনো রকমের কিছু ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেই কেননা প্রথম হচ্ছে কম্পিটেন্ট না, নাম্বার হচ্ছে বিরুদ্ধে। তো প্রথম হচ্ছে যে প্রথম আর একটা কথা মনে করতে হবে যে বাংলাদেশ মানে হচ্ছে শেখ মুজিবকে যদি তুমি নিজের মধ্যে না নিতে পারো, তাহলে বাংলাদেশকে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে। তো আমার ধারণা ইউনূস বলে না ফেলতে পারে যে আমরা আবার ফিরে গেলাম পাকিস্তানে, পরিষ্কার ভাবে বলছি, বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যেতে পারে, মানে পূর্ব পাকিস্তান হতে পারে, অথবা সম্পূর্ণভাবে পাকিস্তানের দ্বারা চালিত হবে। কেন চালিত হবে, এই কারা এটা আন্দোলনটা করে, এইবারে এই কথা থেকে একটা জিনিস ছোট্ট করে জেনে নেবো বলছি, তাহলে 3 মাস যে উনার হাতে দায়িত্ব ন্যস্ত হচ্ছে, তার মানে 3 মাস উনি চালাতেই পারবেন না, মানে যে কোন রকম মার্কটাই ও সবে আর্মি করবে না। আর্মি বলেও ছিল যে আমরা চালাবো, তার নির্ভর করেন। হ্যাঁ, ছাত্ররা তো নির্ভর করলো না। ছাত্র বলে ছাত্র কারা, এইবারে আমি ছাত্রের মধ্যে যাব। জামায়াতে ইসলামী কট্টরপন্থী মৌলবাদী, তাদের শাখা সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। তো এদের তো পিওরলি হচ্ছে ইসলামী কট্টরপন্থী, এবং এদের সঙ্গে আল কায়দার যোগাযোগ। তারা কি করবে, তাদের কোনো অধিকার নাই এই বাংলাদেশের যে জানিয়ে যে দাবি নিয়ে, না আমি বলবো কি, যে নৈতিকতা নিয়ে হিন্দু মুসলমান সবাই আমরা বাঙালি, এই বাঙালি সেখানে হচ্ছে যারা ওই জীবন দিয়েছে, না মেধার ওই একটা পার্টিকুলার রিজার্ভেশন দেওয়া হচ্ছে না, একটা পার্টিকুলার রিজার্ভেশন দেওয়া হচ্ছে, এবং সেই রিজার্ভেশনটা তারা যাবে হচ্ছে যারা কাদের জন্য, প্রাইমারিলি মানে সবাই না, প্রায় 70% না কত পার্সেন্ট যাবে হচ্ছে যাদের পূর্বপুরুষেরা ওই যুদ্ধে মরেছে তাদের। অর্থাৎ এখানে বদ উদ্দেশ্য তো কোথায় আসলো আমি তো বুঝতে পারছি না। অতএব সেখানেও তো বলা যাবে না যে তার কথা, কিন্তু যখন সেটা হাইকোর্ট যখন জাজমেন্ট দিয়েছে যে না অত নেওয়া যাবে না, এত কমাও, ও তো মেনে নিয়েছে। সেটা তো হাসিনা মেনে নিয়েছে যে হাইকোর্ট যা বলেছে আমরা তাই শুনবো। তাহলে অন্যায়টা কি করেছে, সে অন্যায়টা কি করেছে? স্যার একই সাথে আমি যে কথা জিজ্ঞাসা করব, শেখ হাসিনার কোথায় কোথায় ভুল ছিল? এইবার হচ্ছে কি, সেটা হয় কি, যখন তাকে ইস্তফা দিতে হলো, দেশ থেকে চলে যেতে হলো, নাও তাকে এখন খোঁচা মারার বহু লোক থাকবে। কিন্তু আমরা যদি নিরপেক্ষভাবে দেখি, সম্পূর্ণভাবে দেখতে হবে না মানুষটাকে, যে কোনো মানুষকে বলবো যে আমরা যখন কোনো কাজ করি তার মধ্যে কিছু ভুলভাল তো থেকেই যায়। তো অনেক দিন ধরে কি হয়, এক নাগাড়ে যদি কেউ প্রধানমন্ত্রী থাকে বা মন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী থাকে, তাহলে কিছু লোক সুবিধাবাদী জুটে যায়, কিছু লোক কাছে আসে। তো সেটা এই ক্ষেত্রে যে হয় নাই তাও বলা যায় না,
তারপরে কিছু যারা আর্মির লোক বা যারা যারা পুলিশের লোক তারাও কাছাকাছি আসে, ফলে হচ্ছে কি যে পাওয়ার করাপ্টস, আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তো ইউনিভার্সাল, ওটা খালি ওটা কোনো আলাদাভাবে দেখলে চলবে না, ওটাকে দেখতে হবে নিরপেক্ষভাবে দেখতে হবে। সেটা এখানকারও তাই অবস্থা, সব রকমের করাপশন ভর্তি। যত রকমের করাপশন, যত রকমের মানে ইলেকশন যা হয় সবই হচ্ছে রক্ত রক্ত ঝরে। তো ওখানে তো অত ইলেকশনের সময় তো রক্ত ঝরে নাই ওখানে নাকি ভোট হতে দিচ্ছিল না, না। তাহলে এইখানেও তাই বলা হচ্ছে যে ভোটে মানে মানে পাওয়ার করাপ্টস। তো সেইটুকুন বলা যেতে পারে, কিন্তু তার মানে এই না যে এইবার হাসিনা, এইবার আমি বলি এটাকে আর একটু আমি বলবো কি আমার দর্শকদের বলি, আপনার যদি তাকে বুঝতে হয় তাহলে আপনি দেখুন এই কোভিড হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বেশি ইমপ্রুভমেন্ট করছিল, এবং তার 5 বছর আমি যদি হিসাব করে দেখি, কেউ তো সেই হিসেবটা এখন করবে না, যদি কোভিডের পেছনে 5 বছর বাংলাদেশ, সে তো অনেক উপরে। তো কোভিডের পরে ওই যে যে মানে এমন ভাবে চাপলো, যেরকম করে একদম শেষই হয়ে গেছিল তোমার শ্রীলঙ্কা, ওইরকম করার ফলে সবকিছুর দাম বেড়ে গেল। এখনো সবকিছুর দাম অনেক বেশি, অনেক বেশি। লোকের যারা যারা চাকরি বাকরি করতো তারা সব মানে সে সমস্ত অর্গানাইজেশনগুলো মানে সেগুলো উঠে গেছে, ফলে বহু লোক চাকরি হারা হয়েছে। তো এইরকম একটা সৃষ্টি একটা মানে অনেক পেছনে গিয়েছে বাংলাদেশ, যেটা কোভিডের আগে অনেক আগে ছিল, ফলে সেটা একটা সুবিধা। তো ওই এই ধরনের আন্দোলন যদি কেউ করে তাহলে করতেই তো পারে, প্রশ্নটা হচ্ছে তা না। যদি এই আন্দোলনটা করতো, যদি বুঝতাম যে নিরপেক্ষ মানে ছাত্ররা গণ আন্দোলন হতো, তাহলে বুঝতাম যে তারা আন্দোলনটা করছে, মানে তারা যদি সেই আন্দোলনটা করতো তাহলে যখনই বলছে যে সে পদত্যাগ করছে, সঙ্গে সঙ্গে আহ, আহ, সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা তারা ভাঙতো না, তারা ভাঙতো? তারা কি বুলডোজার নিয়ে চলে এসছে, বুলডোজার দিয়ে ভাঙছে, আর্মির সামনে ভাঙছে, তার ঘরের মধ্যে ঢুকে এমনকি তার মানে ব্রাটা পর্যন্ত নিয়ে লাফালাফি করছে। দেয়ারফর ইউ হ্যাভ লস্ট অল। তোমার কোনো মানে তোমাকে আর কোনো রকম আমরা সাপোর্ট করতে পারি না। তুমি যদি সত্যিকারে আন্দোলন করতে তাহলে এই সমস্ত অন্যায় কাজ তুমি করতে না। দেয়ারফর ম্যাটার এন্ডস। হ্যাঁ বলছি স্যার, মাত্র 45 মিনিট সময়। আমি বলবো কি হ্যাঁ। এরা খুবই খারাপ, এরা আল কায়দার লোক, এবং এরা হচ্ছে রাজাকার, তারা করেছে। রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত, রবীন্দ্রনাথের মূর্তি যারা ভাঙো, ও আজকেও একটা দেখো ইন্ডিয়ান এক্সপ্রেসে দিয়েছে, ছবি দিয়েছে, ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙেছো, যেখানে ইন্দিরা গান্ধীর নামে যে তোদেরকে ওই রাষ্ট্রটা দিয়েছে, সে তো বলতে পারতো না আমরা জয় করেছি দেশ, ছাড়বো না। আমাকে বলা হয়, জিজ্ঞেস করেছিল বঙ্গবন্ধু যে আপনি আর্মিটা সরিয়ে নেন, তখন বলে সরাবো, একটা ডেট ঠিক করতে হবে। তো তখন মুজিবের জন্মদিনের ডেটেই আর্মি উইথড্র করো, যদি বলতো আমরা আইডি উইথড্র করবো না, ওই যে তাজউদ্দিন যে বলেছিল যে বাংলায় চলে আসবো। কিন্তু বাংলাদেশের লোকেরা বলছে আমরা তখন হাসিনার আমলে স্বাধীনতা পাইনি, আমরা এখন স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশ আবার স্বাধীন। সম্পূর্ণ তাহলে কি হবে? তাহলে এই লোকগুলো যারা কেউ এক্সাইলে ছিল, যারা এই সমস্ত করেছে, তারা এই সমস্ত যারা করেছে তাদেরকে বলা হয় তারা আমরা স্বাধীনতা পেয়েছি, তাহলে ওই স্বাধীনতা নয়। তাহলে সেই জন্যই তুমি ভেঙেছো, উত্তর দিতে হবে যে যদি তুমি না 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 ও কথা না, তুমি যদি বঙ্গবন্ধু তো হাসিনা না, তো বঙ্গবন্ধু এই তোমাদেরকে তোমরা মেনে নিয়েছো, হি ইজ দি ফাদার অফ দ্য নেশন। তো তাকে সেই ফাদার অফ দ্য নেশনের অবস্থা যদি এই হয়, তার মূর্তি যদি হয়, তাহলে তোমাদের কোনো অধিকার নাই বলার যে তোমরা স্বাধীনতা পেয়েছো। তারা আরো একটা ডায়লগ বলছে, বুবু যান আপনি দিল্লির প্রোডাকশন ভারতবর্ষে ফিরে যান। এইটা আমি বলবো কি যে তাহলে কি হচ্ছে,
যে ভারতের বিরুদ্ধে তুমি কথাই বলা আরম্ভ করেছো, যেটা এই এই বলেছি আমি, ওই যে ইউনুস সেই একই কথা বলছে। আমি বলবো কি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তুমি কোথায় যাবে? ভারতের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাও না, তুমি করবা পাকিস্তানের সাথে। হুম, পাকিস্তানের সাথে কেন? তোমার সব আল কায়দা মাল কায়দা মুক্ত মুক্ত পাকিস্তানের পাকিস্তানের অনেক রকমের ইনভলভমেন্টের মধ্যে রয়েছে, তাহলে মূর্তি ভাঙা প্রস্রাব প্রশ্নে ওঠে না, প্রশ্নে ওঠে না। তারপরে তারপরে এরকম তুমি কেন সংখ্যালঘুদের বাড়ি পোড়াচ্ছ কেন? সংখ্যালঘুদের আহ, আহ, ইয়ে মন্দির ভাঙছো কেন? তাহলে তোমার কোনো রাইট নাই কোনো নৈতিকতার কথা বলার। হ্যাঁ, আর এই কথা তো সত্যি কথা যে আমি বলবো কি, আই এম ভেরি প্রাউড যে হাসিনাকে আমাদের ভারতবর্ষ সবসময় সমর্থন করেছে, এবং তার উন্নতি হয়েছে যেটা অনেকটাই হচ্ছে ভারতবর্ষের দান। এইখানেই আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, যিনি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইউনুস হতে চলেছেন, মোহাম্মদ ইউনুস, তিনি একটা প্রশ্ন তুলেছেন, বলছেন সব সময় ভারতবাসীরা মানে ভারতবর্ষ কেন একটা পরিবারকে সমর্থন করে, কেন বাংলাদেশিদেরকে সমর্থন করে? পরিবার তো হবেই, একটা পরিবার কেন, একটা একটা মানুষ হয় না, একটা পরিবার হয় না। কিন্তু পরিবারটাকে পুরোপুরি খুন করেছো। যাদের একটু মনে হলো আমাদের আর একটু বেশি জিনিস দেবে, সেটা সে দেয় নাই বলে তার পুরো পরিবারটাই তোমরা গুলি করে মেরে মেরে ফেলে দিলে, বাকি থাকলো দুইজন একজন মানুষ, আর তো সবাইকে খুন করেছো। আর কথা বলো, আমি বলি কি, এটা পুরোপুরি হচ্ছে পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার। আমি একটা গ্রাফিক্স করেছি। স্যার, এর সঙ্গে আমি একটা কথা জানতে চাইবো, একদম আপনি যেহেতু এই সুযোগ ছাড়বো না, আপনি যেহেতু মুজিবুর রহমানের একই স্কুলে পড়াশোনা করেছেন, আপনার থেকে স্কুলে না, মানে একই সাব ডিভিশনে একই জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। আপনার বাড়ি থেকে 2 মাইল, আচ্ছা, 2-3 মাইল আসা যাওয়া ছিল। হ্যাঁ, সেফ হাউস ছিল আমাদের বাড়িতে ওনার, আপনার ওয়ান অফ সঙ্গে দি সেফ হাউসেস। আচ্ছা, আপনার সঙ্গে যখন কলকাতায় আপনি আইপিএস হিসেবে ডিউটি করছিলেন দেখা হয়েছিল, কি বলেছিলেন, কি কথা হয়েছিল? আমি বলি যে ঘটনাচক্রে যখন এই যুদ্ধটা হয়, তখন আমার পোস্টিং হয় বাংলাদেশ বর্ডারে, মানে আলিপুরদুয়ারে। এবং আলিপুরে থাকতে আমার কাজ ছিল কি, যে ওখান থেকে যে সমস্ত অনেকরা যারা বিশেষ করে যারা যুদ্ধ করছে বা গেরিলা ওয়ারফেয়ার করছে, তাদেরকে ট্রেনিং করানো এবং তাদেরকে খাওয়া দাওয়া বন্দোবস্ত ইত্যাদি ইত্যাদি করানো। তো যাই হোক, সেটা তো যুদ্ধের পরে যারা মানে ভারতবর্ষের যে লোকেরা যারা ওই যুদ্ধে মেডেল পেয়েছিল, আমারও একটা বুকে আমার উপর একটা পড়েছে, সে কথা আমি লজ্জা করে বলতে। যাই হোক, যখন বঙ্গবন্ধু কোন রকমে বেঁচে ফিরলেন, লন্ডন হয়ে ফিরলেন, তার পরে কিছুদিন পরেই উনি ভারতবর্ষে আসেন, ভারতবর্ষে মানে কলকাতায় আসেন। তো কলকাতাতে যখন আসেন তখন তার এটা হলো, মানে বন্দোবস্তটা এরকম হলো যে উনি আসবেন ইয়েতে দমদম থেকে হেলিকপ্টার আসবে মোহনবাগান ওই ফুটবল গ্রাউন্ডে, সেখান থেকে ওই গাড়িতে করে গভর্নর হাউসে যাবেন, আবার পরের দিন ওই একইভাবে উনি ফিরে চলে যাবেন। তো কমিশনার অফ পুলিশ সেই ইয়াং আইপিএস অফিসার সিলেক্ট করলেন যে যারা এই ডিউটি করবে, তার মধ্যে আমি একজন। ঘটনাচক্রে মানে আমি তখন কিছুই জানি না যে আমি আমার তোমাকে 7 দিন আগে রিপোর্ট করো। তা উনি যখন চলে যাচ্ছেন তখন আর কি আমাদের ফলিন মানে বলে আমরা দাঁড়াতে হয় আর কি, মানে তাকে সি অফ করা আর কি যাকে বলা হয়। তো 3 জনের পরে আমি ছিলাম। তো এসে প্রত্যেকে উনি জিজ্ঞেস করছেন কি নাম, আর ওই কমিশনার বলে দিচ্ছে এই নাম, এই তো আমাকে জিজ্ঞেস কি নাম, তো আমি নাম বললাম। তো বলছে হোয়ার ইউ কাম ফ্রম, তো উনি ইংরেজিতেই বললেন আই এম ফ্রম ক্যালকাটা। নো, তোমার বাড়ি কোথায় ছিল? আমি তখন কমিশনারের দিকে মুখ তাকিয়েছি যে কি উত্তর দেব কিনা। বললাম যে পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে কোথায়? ফরিদপুর। না জেলা ছাড়ো, গোপালগঞ্জ বললে হবে না, গোপালগঞ্জ তো আমারও বাড়ি। গ্রাম কোথায়? উলপুর। বলো কাকাবাবু কোথায়? যাও, যখন বাড়িতে যাবে তো আজকেই বা কালকে, যে বলো আমার কথা, যে কাকাবাবু যদি ফেরত না যায়
তাহলে গোপালগঞ্জে ব্যবসা কি করে হবে? কেউ ভয়তে কেউ ব্যবসা করতে যাচ্ছে না, যে হয়তো লোকসান হয়ে যাবে, লোকে কিনবে না, টাকা নেই, পাঠিয়ে দাও। এবং আমাদের এইবার হচ্ছে পেছন থেকে আরো বলি, যে যখন উনি আন্দোলন করতেন, তার আগেই কিন্তু বাবা কোনোদিনই পাকিস্তান মেনে নেননি। উনি বলছেন যে ওখানকার ভাষা আলাদা, আমাদের ভাষা আলাদা, এত দূর এ রাষ্ট্র থাকতে পারে না। এবং বাবা একটা টার্গেট ছিলেন, এবং বাবা আমাদের বাড়িতে বন্দুক রেখে, মানে পুলিশ এবং আর্মিরা বন্দুক রেখে বাবাকে অ্যারেস্ট করা হয়ে তার রেকর্ড এখনো গোপালগঞ্জের থানাতে রয়েছে। আমাদের বারান্দায় কখনো কখনো একটা লোক এসে, এরকম আরো অনেক জায়গায় উনি থাকতেন, কেন সেফ হাউস তো এক জায়গায় হয় না, এই আজকে এখানে কালকে এখানে, তো ওই বারান্দায় দিনের বেলায় কখনো কখনো উনি এসে শুয়ে থাকতেন। তারপর হ্যাঁ, রাত হলে তখন দুই একবার আগে বুঝি লোকটা কে রে বাবা। তারপরে যখন একটু বড় হয়েছি তখন বুঝতে পারছি ওই তো সেই লোক। বেশ, না, এইটুকু সব একদম এত কাছ থেকে দেখা, তার মূর্তিতে প্রস্রাব করছে, আমার কিন্তু একেবারে আগুন জ্বলে যাচ্ছে, যে তার মূর্তিতেই করেছো, অতএব তোমাদের ওই বাংলাদেশ বলার অধিকার তোমাদের আর নেই। তোমরা বলো, অতএব বলো পূর্ব পাকিস্তান। তোমাদের বাংলাদেশ বলার অধিকার তোমাদের নেই। কে বঙ্গবন্ধু না, হ্যাঁ, তাহলে হ্যাঁ, বঙ্গবন্ধুই যদি না থাকে তাহলে বাংলাদেশ থাকে না তো। আমাকে উত্তর দাও, ওই ইউনুস উত্তর দাও, যে ও রক্ত গরম তো হবেই, কারণ আমাদের লোক মরেছে। এবং আমার সমাজের লোকেরা, আমি বলি এইরকম, যে পূর্ববঙ্গে এমনি অধিকাংশ লোক, যে সমাজ থেকে আমি এসেছি তাদের সংখ্যাই বেশি, হিন্দুদের মধ্যে তাদের সংখ্যাই বেশি, এখনো প্রায় 80% লোক আমার সমাজের লোকেরা। আমি তো হোম মিনিস্টারকে বলেছিলাম যে তাদেরকে যে কোনো সময় আসতে দিন, সংখ্যালঘুদের যে কোনো সময় আসতে দিন, তাদেরকে বিয়ে করবেন না, মানে কন্ডিশনস করবেন না যে 5 বছর থাকতে হবে, 6 বছর থাকতে হবে। না, প্রত্যেক কি হচ্ছে, একটা না একটা, দেখো, একটা এই ধরনের যারা ওখানকার যারা এই আল কায়দার লোকেরা বা এই মৌলবাদী লোকেরা, তারা কিন্তু টুকটাক মারামারি, হিন্দুদের উপরে অত্যাচার করেই যায়, এবং তাকে সম্পূর্ণভাবে, এবং তাদের সঙ্গে আমাদের ওইখানকার বহু লোকের সঙ্গে আমার কথা হয়, তারা আমাকে বলে যে ঠিক আছে, হাসিনা চেষ্টা করছে, কিন্তু হাসিনাও তো সবটা পাচ্ছে না আমাদেরকে বাঁচাতে। সে কথাও কিন্তু সংখ্যালঘুরা বলতো আমাকে, যে সবটা তো আমাদেরকে সবসময়, এটাও ঠিক যে সবাইকে, আর একটা কথা আছে, মেজরিটি তো সংখ্যাগুরু, মেজরিটি তো মুসলমান, তো বেশি যদি তুমি মানে সংখ্যালঘুদের বেশি কিছু, এই যেরকম এখানে মমতা ব্যানার্জি বেশি করো, তাহলে সংখ্যার গরিষ্ঠ লোক তো তোমার কাছ থেকে সরে যাবে, তো তারও তো রাজনৈতিক কম্পালশন রয়েছে না, এটাও তো ঠিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তখনও তারা মরেছে বেশি। এই ফিরে যাই, যে যুদ্ধের সময় সবচেয়ে বেশি লোক মরেছে এই হিন্দু, এবং যে সমস্ত লোকেরা, যে মহিলারা সবচেয়ে বেশি মহিলা মরেছে, তাকে বলা হয় জেনোসাইডাল রেপ, গণহত্যামূলক ধর্ষণ। সেই ধর্ষণেও হিন্দু মহিলারা মরেছে কেন? তাই উত্তর দাও, তোমরা কেন মরো নাই? না, তা এমনকি সেই সময় লেখা হচ্ছে, উইকিপিডিয়া যাও তুমি, উইকিপিডিয়াতে কেউ, হ্যাঁ, উইকিপিডিয়ায় দেখো, উইকিপিডিয়াতে প্রায় 40 পাতা এই বাংলাদেশ ওয়ার সম্বন্ধে লেখা আছে। সেখানে বলা হচ্ছে যে জেনোসাইডাল রেপ, এবং সেই রেপে হচ্ছে অধিকাংশই হচ্ছে হিন্দু, এবং সেই তাদেরকে এই রাজাকাররা, মানে ওখানকার এই লোকেরা, তারা বাংলাদেশে কেন বলা হবে না? তোমরাই তো ওই যুদ্ধের সময় বিরুদ্ধে কাজ করেছো, এই যারাই মৌলবাদী রাজাকাররা, এবং এমনকি যারা ওখানকারই বাঙালি, যারা ওই মানে সমর্থন করেনি ওই মানে মুক্তিযুদ্ধ, তারা তো পাকিস্তানে সাপোর্ট করেছে, তারাও রেপ করেছে। এবং আমার সেখানেও আমার গা রক্ত ধরে, যে সেখানে মোর দ্যান 75% হচ্ছে আমি যে সমাজ থেকে এসেছি সেই সমাজের মহিলা। তাদের জন্য কি আমরা কোনো রকম বড় সমাধি করেছি? তাদের জন্য কি কোনো বড় কিছু করি এখানে? আমরা কি এখানে পশ্চিমবঙ্গে তাদের জন্য কি কোনো বড় একটা পার্ক করেছি বা
কোনো কিছু করি, কোনো কি বছরে একবার তাদেরকে স্মরণ করি? অতএব তোমরা এই কাজটা করেছো আগে, আবার সেই রকম করা আরম্ভ করেছো, তোমাদের কোনো জায়গা নাই। বলছি খালেদা জিয়া মুক্তি পেল, ওই তারা স্যাফগুলো না, যেগুলো যারা এদের বিরুদ্ধে ছিল তারা সেইখানে এসেছে, এবং বেশ আমি জানি বেশ কয়েক বছর ধরে এরা ওখানে রাজত্ব করবে, এবং আলটিমেটলি কিন্তু এদেরও চলে যেতে হবে, কেন অধিকাংশ মানুষ এদেরকে সমর্থন করবে না। বলছি হাসিনা কি, শেখ হাসিনারা কি আবার ফিরে আসতে পারে, আবার নির্বাচন? হাসিনা আসবে কিনা সেটা দেখো, আমি তো আওয়ামী লীগ আওয়ামী লীগ সরে যাচ্ছে না এখন, আওয়ামী লীগরা পালাতে হবে তাদের, মানে নিয়ম অনুযায়ী, মানে কেউ যদি না, আমি আর আওয়ামী লীগ করলাম না, কথার কথা। বলছি খেলোয়াড় সাকিব হাসান আর দেখা যাচ্ছে তাদের বাড়ি মোশাররফ হোসেন, এমনকি যারা ওখানকার মানে সায়েন্টিস্ট এবং যারা কবি, যারা লেখক, তাদের পরে আক্রমণ হচ্ছে, ভাঙচুর করা হয়েছে, এবং তাদেরকে মেরেও ফেলানো হবে অনেকে। এই পর্বটা চলবে, এই পর্বটা চলে যাওয়ার পরে আমি কিন্তু ভবিষ্যৎ বক্তা নই, এই পর্বটা ওই দিকেই নিয়ে যাচ্ছে, বাংলাদেশের যুদ্ধের সময় যেরকম হয়েছিল সেই দিকে নিয়ে যাচ্ছে। আমি বলছি এরকম ভাবে হতে থাকলে ক্রমশ ভারতে তো আক্রমণ হয়ে যেতে পারে, যেভাবে দেখলাম 526 জন জঙ্গিকে খুলে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে গেছে। তারা বেরিয়ে গেছে, কালকে যদি ভারতবর্ষকে আক্রমণ করো বা এমন একটা ব্যবস্থা করো, যদি আবার যুদ্ধ হয়, সে যুদ্ধও তো পাকিস্তান হারবে, ভারতবর্ষ জিতবে। ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি, তো তারাই তো উপরে উঠবে। ওই কি অবস্থা ইংল্যান্ডের কি অবস্থা, একদম নিচে চলে গেছে, ইউকে একদম নিচে চলে, ইউএসএ একদম নিচে চলে গেছে, ভারতবর্ষের উপরের দিকে যাচ্ছে। অতএব ভারতবর্ষে তো যারা কি হয়, যারা ভালো কাজ করে, অন্য লোক যারা অত করতে পারে না তাদের তো ঈর্ষা হয়, এবং আবার যদি তুমি ওই জায়গায় ঠেলে নিয়ে যাও, মানে এমন একটা জায়গায় ঠেলে নিয়ে যাও যেখানে আল কায়দা অমুক তমুক ইত্যাদি, না মুশকিল হচ্ছে কি জানো, এই রিলিজিয়নটা, যে কোনো রিলিজিয়ন উইথ ডিউ রিগার্ডস, আমি নিজে বুদ্ধিস্ট, কিন্তু আমি অর্গানাইজড রিলিজিয়ন আমি পছন্দ করি না, কারণ যখনই কোনো কেউ রিলিজিয়ন ব্যাপারটা একটু বেশি করে ফেলো, তাহলে তার নিরপেক্ষতা থাকে না। এটা তো এখানে না, সারা পৃথিবীর ইতিহাস তুমি দেখো, খ্রিস্টানরা না, আমরা ভারতবর্ষ কোনো দিনও, আমি বলবো কি মাই ইন্ডিয়া, এইটা কোনো দিনও একটা মাঝে যতই কি বলে হিন্দুত্ব অমুক তমুকেরা বলে, এটা কোনো হিন্দুর দেশ নয়, একা হিন্দুর দেশ নয়। এটা ঠিকই এক সময় ছিল না, মানে এখানে অন্য ধর্মের লোকেরা, কিন্তু ঘটনাক্রমে তারা এসেছে, তারা জয় করেই আসুক, যেভাবে হোক, কিন্তু সেইটাকে তো আমি বলতে পারি না এখন যে এখন আর নেই। আর যে লোকগুলো তাদের পরবর্তীকালে, তাদের যে জেনারেশন, আমাদের লোকেরাই তো মুসলমান হয়েছে। আমাদের পূর্ববঙ্গে 99% মুসলমান, কেউ তো আর বাইরে, যখন বখতিয়ার খিলজি এখানে আসে তখন তো কোনো মুসলমান ছিল না, অর্থাৎ আমাদের লোকেরাই তো মুসলমান হয়েছে রে বাবা। কজন মানে বাইরের লোকেরা মুসলমান এখানে রয়েছে তা নয়, এবং সেটা তো বলা হয় যে সবাই এখানে, হিন্দু বলুন মুসলমান বলুন, সবাই অস্ট্রিক, মানে এখানকার লোকেরা। অর্থাৎ সেটা এটা একটা, আমি বলবো কি, সংস্কৃতি, ধর্ম, বিভিন্ন ধর্মের ভাগাভাগি, এটা হতেই থাকে।